এটি হচ্ছে বাংলাদেশ। ভারত ও মিয়ানমারের মাঝখানে অবস্থিত এটি এমন একটি দেশ যার ইতিহাসের মতো ভূগোল অসাধারণ। বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশকে নিয়ে অনেক আলোচনা হলেও খুবই কম মানুষই জানে যে বাংলাদেশের সবথেকে বড় শক্তি হচ্ছে তার ভৌগোলিক অবস্থান। প্রকৃতি বাংলাদেশকে এমন এক ভূখণ্ড উপহার দিয়েছে যা পৃথিবীর অন্যতম উর্বর অঞ্চল। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ এখানে মিলিত হয়ে বিশ্বের সবথেকে বড় বদ্বীপ গঠন করেছে, তারপর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। পাশাপাশি বাংলাদেশের রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার। এই নদীগুলোর সঙ্গে আসা খনিজ পদার্থের কারণে এখানকার মাটি অত্যন্ত উর্বর। 700-র বেশি নদী, উর্বর কৃষি জমি এবং সমুদ্র পথের সহজ সংযোগের কারণে প্রাচীনকাল থেকে বাংলা ছিল ভারতীয় উপমহাদেশের সবথেকে সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি। 1500 শতাব্দী পর্যন্ত বাংলা ছিল রেশম, তুলা ও হস্তশিল্পের অন্যতম বড় রপ্তানিকারক। বাংলার বস্ত্রশিল্প বিশ্বজুড়ে বিখ্যাত ছিল এবং এশিয়া থেকে রপ্তানি হওয়া কাঁচা রেশমের বড় একটি অংশ সিল্ক রোড হয়ে ইউরোপে পৌঁছাতো। 1600 শতাব্দীতে পর্তুগিজ অভিযাত্রীরা যখন প্রথম বাংলায় আসে তখন এখানকার সমৃদ্ধি, কৃষি, শিল্প ও উন্নত বাণিজ্য দেখে তারা বিস্মিত হয়ে যায়। ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার তিনি লিখেছিলেন, স্বর্ণযুগের বাংলা সে সময়ে মিশরের চেয়েও বেশি সমৃদ্ধ ছিল। সে সময় ইউরোপের এশিয়ার সঙ্গে বাণিজ্য অটোমান সাম্রাজ্য নিয়ন্ত্রিত সিল্ক রোডের উপরে নির্ভরশীল ছিল। তাই সমুদ্র পথে সরাসরি ভারতে পৌঁছানোর উদ্দেশ্যে 1497 সালে ভাস্কো দা গামাকে অভিযানে পাঠানো হয়। দীর্ঘ ও কঠিন সমুদ্র যাত্রার পর তিনি 1498 সালে ভারতের মালবার উপকূলে পৌঁছান। এই আবিষ্কারের পর ইউরোপীয় শক্তিগুলোর নজর পড়ে বাংলার উপরে। 1517 সালে একজন পর্তুগিজ ব্যবসায়ী বাংলা এসে এখানকার অর্থনীতি ও অবকাঠামো দেখে মুগ্ধ হন। পরে 1528 সালে মুঘল সম্রাটের অনুমতি নিয়ে পর্তুগিজরা চট্টগ্রাম থেকে বাণিজ্য শুরু করে এবং ধীরে ধীরে বাংলায় নিজেদের প্রভাব বাড়ায়। তারা গুদাম নির্মাণের পাশাপাশি দরিদ্র পরিবার থেকে শিশুদেরকে দাস বানিয়ে জোরপূর্বক ধর্মান্তরিত করত। হুগলিকে তারা প্রধান বাণিজ্য কেন্দ্র বানালেও 1632 সালে মুঘল বাহিনী আক্রমণ চালিয়ে তাদের শক্তি ভেঙে দেয়। এরপর থেকে বাংলায় পর্তুগিজদের আধিপত্য কমতে শুরু করে। আর ঠিক তখনই ইতিহাসে প্রবেশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা পরে ধীরে ধীরে পুরো বাংলাকে নিজের প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব দ্রুত কলকাতাকে তাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বানিয়ে ফেলে। এখান থেকে তারা কোটি কোটি টাকার ব্যবসা করতে শুরু করে। বিপুল মুনাফার জোরে তারা ধীরে ধীরে বাংলার উপর নিজেদের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করে তোলে। তবে বাংলার উপর তাদের প্রকৃত আধিপত্য প্রতিষ্ঠিত হয় 1757 সালে পলাশীর যুদ্ধ এবং 1764 সালে বক্সার যুদ্ধের পর। এই দুই যুদ্ধে মুঘলদের পরাজিত করে ব্রিটিশরা পুরোপুরি বাংলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর ব্রিটিশরা বাংলাকে এমনভাবে লুটপাট করে যে রবার্ট ক্লাইভ যখন বিপুল ধন সম্পদ নিয়ে ইংল্যান্ডে ফিরে যায় তখন সেই সম্পদের সিন্দুক নামাতে কয়েকদিন লেগে যায়। বাংলা থেকে নেওয়া এই সম্পদ দিয়ে ব্রিটেনে নতুন নতুন বস্ত্র শিল্প গড়ে তোলা হয়, আর এভাবেই তারা ধনী হয়ে যায় আর বাংলা দিন দিন গরিব হয়। ভারতের বাণিজ্যিক কেন্দ্র দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়। এরপর ব্রিটিশরা পরিকল্পিতভাবে বাংলার অর্থনীতিকে ধ্বংস করতে শুরু করে। বাংলার অর্থ দিয়ে ব্রিটেনে টেক্সটাইল শিল্প গড়ে তোলা হয় আর বাংলার তৈরি কাপড়ের উপরে উচ্চ শুল্ক আরোপ করা হয় যাতে আন্তর্জাতিক বাজারে ভারতীয় কাপড় প্রতিযোগিতা করতে না পারে, যার ফলে বাংলার ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প প্রায় ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চলে তাদের সেনাবাহিনীর ব্যয়ও বাংলার রাজস্ব থেকে মেটাতো। কৃষি, শিল্প সবকিছু তখন ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর বাংলা ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এই সময় বাংলায় দুবার দুর্ভিক্ষ দেখা দেয়। প্রথমটি 1770 সালে যখন অনাবৃষ্টি ও গুটি বসন্তের প্রাদুর্ভাবে বাংলা ও বিহারে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়। সে সময় বাংলায় প্রায় 30% মানুষ মারা যায়। কিন্তু এত কিছুর পরও ব্রিটিশরা কৃষকদের কাছ থেকে 30 থেকে 40% পর্যন্ত খাজনা আদায় করতে থাকে। দ্বিতীয় বড় দুর্ভিক্ষ আসে 1943 সালে। একদিকে মানুষের কাছে খাবার ছিল না, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাংলার অধিকাংশ উৎপাদিত খাদ্য ও পণ্য ব্রিটিশরা বাইরে পাঠিয়ে দেয়। একই সঙ্গে যুদ্ধের খরচ মেটাতে কৃষকদের উপরে 300% পর্যন্ত কর আরোপ করা হয়। 1943 থেকে 1944 সালের মধ্যে এই দুর্ভিক্ষে প্রায় 30 লাখ মানুষের মৃত্যু হয়। পশ্চিমা ইতিহাসের অনেক বইয়ে এই দুর্ভিক্ষের কারণ হিসেবে শুধু খাদ্য সংকটের কথা বলা হয়, কিন্তু সেই খাদ্য সংকট কিভাবে তৈরি হয়েছিল তা খুবই কম উল্লেখ করা হয়। বাস্তবে ব্রিটিশদের কঠোর ও শোষণমূলক নীতি এই বিপুল প্রাণহানির অন্যতম কারণ ছিল। 1947 সালে দেশভাগের সময় বাংলা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দুই ভাগে বিভক্ত হয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান নামে
নামে পরিচিত হয়। পরে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব এতটুকু কমেনি। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি প্রাকৃতিক সংযোগস্থল। আঞ্চলিক বাণিজ্য বা সহযোগিতার ক্ষেত্রে হোক তা আসিয়ান কিংবা সার্ক, বাংলাদেশের গুরুত্ব অস্বীকার করা যায় না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ ভারত ও চীনের জন্য সমানভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এর অন্যতম কারণ ভারতের শিলিগুড়ি করিডর, যা চিকেন নেক নামে পরিচিত। বাংলাদেশ ও নেপালের মাঝখানে অবস্থিত, মাত্র 24 কিলোমিটার চওড়া এই করিডরের মাধ্যমে ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বজায় থাকে। এই রাজ্যগুলো হচ্ছে আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, যেগুলোকে একসঙ্গে 7 সিস্টার্স বলা হয়। চীন অরুণাচল প্রদেশের উপরে দাবি জানালেও অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। একইভাবে সিকিম নিয়েও দীর্ঘদিন বিরোধ ছিল। পরে 2003 সালে চীন সিকিমকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। এর বিনিময়ে ভারত তিব্বতকে চীনের ভূখণ্ড হিসেবে মেনে নেয়। এই উত্তর পূর্বাঞ্চলে প্রায় 5 কোটি মানুষ বসবাস করে। যদি কোনো যুদ্ধে চীন শিলিগুড়ি করিডরের নিয়ন্ত্রণ নিয়ে সেটি অবরুদ্ধ করতে পারে, তাহলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পুরো উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যার ফলে সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ওই অঞ্চলগুলোর নিরাপত্তা বজায় রাখা ভারতের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। এ কারণে ভারত ও চীন উভয়ের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের এই 7টি রাজ্যের সবথেকে দীর্ঘ সীমান্ত বাংলাদেশের সঙ্গে যুক্ত। অন্যদিকে চীন তাদের মেরিটাইম সিল্ক রোড কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করে। বর্তমানে চীনের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য পূর্ব উপকূল থেকে মালাক্কা প্রণালী হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। কিন্তু চীন এখন এমন একটি বিকল্প পথ তৈরি করতে চায়, যার মাধ্যমে বাংলাদেশ ব্যবহার করে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করা যাবে এবং মালাক্কা প্রণালীর উপরে নির্ভরশীলতা কমে যাবে। কারণ এই সমুদ্র পথের আশেপাশে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর শক্তিশালী উপস্থিতি রয়েছে। বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশ করতে পারলে চীন ভারত মহাসাগরে আরো দ্রুত ও সহজে প্রবেশ অধিকার পাবে। এই লক্ষ্যে 1974 সালে চীন বাংলাদেশের অনেক পণ্যের জন্য নিজেদের বাজার ডিউটি ফ্রি প্রবেশ অধিকার দেয়। পরে তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে কয়েক বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। এছাড়া কক্সবাজারে চীনের সহায়তায় একটি বন্দর নির্মাণ করা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 2023 সালে। এটি শুধু বাণিজ্যিক বন্দর নয়, ভবিষ্যতে নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন ব্যবহারের উপযোগী একটি নৌঘাঁটি হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কক্সবাজার থেকে মাত্র 9 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উত্তর পূর্বে অবস্থিত ছোট্ট সেন্ট মার্টিন দ্বীপ। বর্তমানে এটি বাংলাদেশের অংশ হলেও 2012 সালের আগে মিয়ানমারও দ্বীপটি দাবি করত। পরে আন্তর্জাতিক সমুদ্র আইন বা ইটলস এটিকে বাংলাদেশের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন তার সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, কারণ তিনি সেন্ট মার্টিন দিয়ে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেননি। দীর্ঘদিন ধরে এমন আলোচনা রয়েছে যে যুক্তরাষ্ট্র সেখানে একটি এয়ারবেজ স্থাপন করতে আগ্রহী। উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যদি চীন বাংলাদেশ হয়ে মালাক্কা প্রণালী এড়িয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে, তাহলে সেই কার্যক্রম সহজে পর্যবেক্ষণ করা যাবে। আর এখন যেহেতু চীন বঙ্গোপসাগরে নিজেদের নৌবন্দর গড়ে তুলেছে, তাই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহ আরো বেড়েছে। যদি বাংলাদেশের ভূগোলের দিকে ফিরে তাকায়, তাহলে দেখা যায় দেশটির সবথেকে বড় সম্পদ তার অসংখ্য নদ নদী। যখন বিশ্বের অনেক দেশ পানির সংকটে ভুগছে, তখন বাংলাদেশে রয়েছে প্রচুর মিঠা পানি। তবে এই আশীর্বাদের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। প্রায় 70% নিম্নাঞ্চল কোনো না কোনোভাবে বন্যার ঝুঁকিতে থাকে। এর প্রধান কারণ দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ুর উৎপত্তি বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে। আর বাংলাদেশ বঙ্গোপসাগরের একেবারে কাছাকাছি হওয়ায় এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তবুও এত উর্বর জমি, প্রচুর নদী এবং সমুদ্র পথের সুবিধা থাকার কারণে বাংলাদেশের সম্ভাবনা বিশাল। বাংলাদেশই হতে পারে ভবিষ্যতের সিঙ্গাপুর। সঠিক নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা থাকলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে বিশ্বের নজর বাংলাদেশের নতুন সরকারের দিকে, কারণ অনেকের মতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্য বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করছি বাংলাদেশ তার বিশাল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সক্ষম। শুধু আমাদের লাগবে একটি দূরদর্শী এবং সৎ নেতা।